আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা মোটামুটি ৬০ জনের মতো হলে তারপরে ক্লাস শুরু করব, বুঝছেন? বাকি যারা আছে জয়েন করবে তাদেরকে জয়েন করতে বলেন। ম্যাম কারেন্ট খুব ডিস্টার্ব করতেছে, সে কারণে জয়েন হয়েও বারবার বের হয়ে যেতে হচ্ছে। আচ্ছা, দেখেন শুরু করি ক্লাসটা। আপনাদের ৩ সেকশনেই হচ্ছে ট্যাকিওমেট্রিক সার্ভেইং শেষ। তো ট্যাকিওমেট্রির যে ম্যাথগুলা ছিল মানে করাইছি সেই ম্যাথগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। যতগুলা আননোন বের করা যায়, কোশ্চেনে যেগুলো আছে বা যেগুলো নাই, আমি যেগুলো বলছি সব সহ আপনারা বুঝে বুঝে প্র্যাকটিস করবেন। তো আজকে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার শুরু করলাম। আমাদের হচ্ছে মিডের পরের বা C105 কোর্সের যে লাস্টের যে ম্যাথমেটিক্যাল টপিক সেটা শুরু করতেছি, কার্ভ সেটিং। তো কার্ভ সেটিং এর মধ্যে আমরা হচ্ছে দুইটা পড়বো, একটা হচ্ছে সিম্পল কার্ভ আর একটা হচ্ছে ট্রানজিশন কার্ভ। তো আজকে হচ্ছে সিম্পল কার্ভের কিছু টার্ম আমরা দেখবো, ডেফিনেশন বুঝবো। তো প্রথমে আমি আপনারা যেই এটা দেখতেছেন স্লাইডটা আমি শেয়ার করছি, এটা হচ্ছে আপনার স্লাইড না পিডিএফ, এটা হচ্ছে আমি ক্লাসরুমে দিয়ে দিছি। হ্যাঁ, সিম্পল কার্ভ নামে একটা আছে আর হচ্ছে ট্রানজিশন কার্ভ নামে একটা আছে। তো এগুলো আসলে পারমিয়া স্যারের মানে বইয়ের সফট কপি আর কি। তো দেখেন আমরা হচ্ছে সিম্পল কার্ভ শুরুতেই আগে বলি যে কার্ভ সেটিং বলতে আসলে কি বোঝায়, সেটা বোঝার আগে আমরা একটু আপনাদেরকে জিজ্ঞেস করি আমি, সেটা হচ্ছে কার্ভ রাস্তায় কোথায় দেখছেন আপনারা? পাহাড়ে মাঝামাঝি। পাহাড়ে দেখছেন, অনেক সময় ইউটার্ন গুলাতেও কিন্তু আমরা কি দেখি, এরকম আমি যে আঁকলাম কার্ভ দেখি না? হ্যাঁ, তো তাহলে এই জায়গাগুলোতে আমরা যেই যে
বৃত্তচাপ। এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের কি কার্ভ। তো এই কার্ভগুলো আমরা যখন রাস্তায় বা রোডে ইমপ্লিমেন্ট করতে যাই তখন আমাদের কিছু টার্ম জানতে হয়, কার্ভের কিছু প্রপার্টি জানতে হয়। তো এই কোর্সে আমরা মোটামুটি খুব অল্প কিছুই শিখবো, কারণ আপনারা একদম বেসিক মানে 1-2 যেহেতু অনেক কিছুই বুঝবেন না, তো মোটামুটি আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আর কি। তো প্রথমেই যেটা বলছে যে কার্ভ আসলে কোথায় কাজে লাগে, দেখেন আমরা কিন্তু হাইওয়ে গুলাতেও আমরা দেখি, রেলওয়েতেও আমরা কি দেখি, কার্ভ দেখি। বা কার্ভ হচ্ছে ইউজ হয় কোথায়, হাইওয়েতে অথবা রেলওয়েতে, যেখানে বেসিক্যালি আমাদের ডিরেকশন অফ মোশনটা চেঞ্জ করতে হয়। তো ডিরেকশন অফ মোশন মানে কি, যখন ধরেন একটা স্ট্রেইট রাস্তা ধরে আমি যাইতেছি, তখন কি হয়, স্ট্রেইট রাস্তাটা এরকম চলতেছে, যখন স্ট্রেইট যাইতেছে তখন কিন্তু ডিরেকশনের কোনো চেঞ্জ হইতেছে না, তাই না? কিন্তু হুট করে ধরেন আরেকটা রাস্তার সাথে ও এসে মিশবে, তখন ওকে কি করতে হবে, একটু বাঁক নিয়ে ঘুরে যেতে হবে। তার মানে যখনই আসলে এখানে ডিরেকশন চেঞ্জ করার দরকার পড়লো, তখনই আমরা কি নিয়ে আসলাম, একটা কার্ভ। তো এই সমস্ত জায়গাগুলাতে যেগুলাতে আসলে আমাদের ডিরেকশন অফ মোশন চেঞ্জ করার দরকার পড়ে, সেইখানে আমরা কার্ভ ইউজ করি। এবং নর্মালি আমরা হচ্ছে হাইওয়েতে, নর্মাল রোডেও ইউটার্ন গুলাতে দেখি, অথবা রেলওয়েতে তো আমরা দেখি যে আসলে কার্ভ আমরা সেট করি। তো কার্ভ অনেক ভাবেই ভাগ করা যায়, সার্কুলার হতে পারে, প্যারাবোলিক হতে পারে, স্পাইরাল কার্ভ হতে পারে, এবং সবসময় হচ্ছে ট্যানজেনশিয়াল টু দা স্ট্রেট ডিরেকশন। স্ট্রেট ডিরেকশন কিভাবে, এই যে কার্ভ, ঠিক আছে, কোন বৃত্তের মধ্যে যে স্পর্শগুলা, ওগুলো একটা পার্টিকুলার মোমেন্টে কি করে, ওর দিকটা নির্দেশ করে। এখন আমরা এই যে সার্কুলার কার্ভ শুরু হলো, এই সার্কুলার কার্ভে ধরেন প্রত্যেকটা পজিশনে স্পর্শকের ডিরেকশন কি হবে, আলাদা হবে। তো এই স্পর্শকগুলো আসলে কি হয় বলেন, ট্যানজেনশিয়াল আর কি। মানে আমরা যদি বুঝতে চাই যে এই যে কার্ভের মধ্যে ডিরেকশন অফ মোশনটা কোন দিকে চেঞ্জ হতেছে, তাহলে ধরেন এই যে ফার্স্ট পজিশন, এই ফার্স্ট পজিশনে আমরা যদি একটা ট্যানজেন্ট আঁকি, ডিরেকশনটা হচ্ছে এদিকে। আবার সেকেন্ড পয়েন্ট ধরেন এটা ডিরেকশন এদিকে, থার্ড পয়েন্ট ধরেন এটা ডিরেকশন এদিকে। মানে কোন একটা সার্কেলের মধ্যে আমরা ডিরেকশন বুঝতে চাইলে অবশ্যই কি করতে হবে, সার্কেলের একটা পার্টিকুলার পয়েন্ট সিলেক্ট করে সেখানে একটা ট্যানজেন্ট বা হচ্ছে স্পর্শক আঁকতে হবে। এই স্পর্শকটাই আসলে এই কার্ভের দিক বোঝাবে। বুঝতে পারছেন? তাহলে প্রথমে আমরা বললাম হচ্ছে কার্ভ কি কাজে লাগে, কেন লাগে, কার্ভ কি কি টাইপের হয়। তো আমরা যদি সার্কুলার কার্ভ নিয়ে কথা বলি, সার্কুলার কার্ভকে আমরা ব্রডলি 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল কার্ভ, একটা হচ্ছে কম্পাউন্ড, আর একটা হচ্ছে রিভার্স। তো এই যে কার্ভ যে বলতেছে, এই যে কার্ভটা যে আমি আঁকলাম এই ছবিতে, তো এই কার্ভটা আসলে কি একটা বৃত্তচাপ না? বৃত্তচাপ হচ্ছে বৃত্তের কি অংশ। ধরেন এই যে পুরো বৃত্তটা আছে, এটা থেকে যদি আমি একটা অংশ কেটে নেই, সেটাই আমার হবে বৃত্তচাপ, অথবা কি বলে ইংলিশে, আর্ক। বুঝছেন? আপনারা যদি কোনোটা না বুঝেন বলবেন, আর একটু রেসপন্স করেন, কারণ অনলাইনে অনেক সময় দেখা যায় ডিসকানেক্টেড হয়ে যেতে পারে, আমিও তখন বুঝবো না, কথা বলেই যাব। তো বৃত্তচাপ কি বুঝতে পারছেন? কার্ভ বেসিক্যালি হচ্ছে একটা বৃত্তচাপ, মানে বৃত্তের অংশ। তার মানে যেহেতু বৃত্তচাপ, অবশ্যই ওর একটা কি থাকবে, বৃত্তের কি থাকে, একটা সেন্টার থাকে, আরেকটা কি থাকে, রেডিয়াস থাকে। রেডিয়াস। রেডিয়াস থাকে মেইনলি, তাই না? কারণ বৃত্তের আমরা যদি কেন্দ্র জানি, আচ্ছা একটু আচ্ছা, তো তাহলে দেখেন এই সিম্পল কার্ভ বা যে কার্ভই হোক, সেটা বেসিক্যালি একটা কিসের অংশ, বৃত্তের অংশ। তার মানে বৃত্তের অংশ যেহেতু, অবশ্যই একটা কি থাকবে বলেন, রেডিয়াস থাকবে, তাই না? তো এই রেডিয়াসের উপর বেস করেই হচ্ছে কার্ভ গুলাকে আমরা 3টা টাইপে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে সিম্পল, তারপরটা কম্পাউন্ড, তারপর এটা হচ্ছে রিভার্স। তো সিম্পল কার্ভ যদি আমরা দেখি, এগুলো ডেফিনেশন পরে আছে, আগে আমি খুব শর্ট করে বুঝাই যে এই যে আমরা একটা কার্ভ আঁকলাম বা বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপের রেডিয়াস যদি সেম হয়, এক একটা বৃত্তের জন্য, তো ধরেন একটা পার্টিকুলার বৃত্তের জন্য তো রেডিয়াস একটাই হয়, তাই না? রেডিয়াস যখনই চেঞ্জ হবে, বৃত্তটাও চেঞ্জ হয়ে যাবে। তো সিম্পল কার্ভ হচ্ছে এমন একটা কার্ভ সেটার মধ্যে বেসিক্যালি একটা রেডিয়াস অফ কার্ভেচার থাকে। বুঝছেন? এটা হচ্ছে সিম্পল কার্ভ। কম্পাউন্ড যেটা, সেটা হচ্ছে একটা রেডিয়াস অফ কার্ভেচার থাকে না, মাল্টিপল রেডিয়াস অফ কার্ভেচার থাকতে পারে। রেডিয়াস অফ কার্ভেচার বলতে আমি বুঝাই দিচ্ছি রেডিয়াস। তো তাহলে এই যে কম্পাউন্ড কার্ভের সেকেন্ড ছবিটা যদি আমরা দেখি, এখানে দেখেন এই পুরাটা হচ্ছে আমাদের সিম্পল কার্ভ, যার মধ্যে এই এটুক থেকে এটুক কার্ভের একটা রেডিয়াস, সেটা হচ্ছে R1, আর এই বড় কার্ভের জন্য
রেডিয়াস হচ্ছে ডিফারেন্ট, সেটা কি R2, বুঝছেন? এখন এমন না যে দুইটাই থাকবে, একের বেশি হলেই সেটা কি হবে, কম্পাউন্ড কার্ভ। তাহলে কম্পাউন্ড কার্ভে ডিফারেন্ট ডিফারেন্ট রেডিয়াস অফ কার্ভেচারের অনেকগুলো কার্ভ থাকবে। থার্ড যেটা, সেটা হচ্ছে রিভার্স। রিভার্স মানে কি, বিপরীত। তাহলে এই ক্ষেত্রে ধরেন এরকম একটা কার্ভ যদি আমরা দেখি, যেখানে কি হইতেছে, এই যে এইদিকে হচ্ছে বৃত্তচাপটা এইদিকে, এটার জন্য রেডিয়াস অফ কার্ভেচার বা সেন্টার এদিকে, আবার এইদিকে হচ্ছে কার্ভ, তার জন্য রেডিয়াসটা এই পাশে। তাহলে দুইটা রেডিয়াস বা সেন্টার দুইটা কি আছে, কার্ভের অপোজিট ডিরেকশনে আছে না? ম্যাম এই লাস্টেরটা বুঝিনি, আবার একটু বুঝিয়ে দেবেন? রিভার্স কার্ভের মধ্যে, রিভার্স মানে হচ্ছে বিপরীত। হ্যাঁ, তো ধরেন এরকম একটা কার্ভ, এই যে ধরেন বাঁকা ভাবে যে কার্ভটা আঁকছি, এই যে এরকম। এখন বলেন, এই যে প্রথম কার্ভটা হচ্ছে, এই যে ধরেন এইটা, তো এই কার্ভের জন্য সেন্টার কি এই পাশে হবে? না ম্যাম, হবে না এই ম্যাম, পাশে। উল্টা পাশে। ভিতরে দিই। রেডিয়াসও হবে এই পাশে, তাই না? আবার এই পাশের সেকেন্ড পোর্শনে যে কার্ভটা, এটার জন্য সেন্টার কি এই পাশে হবে? না ম্যাম, উল্টা পাশে। সেন্টার অপোজিট পাশে। তাহলে সেন্টার যেদিকে, রেডিয়াস ওইদিকে হবে। তাহলে এই যে দুইটা কার্ভ আমরা দেখতেছি, ওদের কিন্তু সেন্টার কি পরস্পর বিপরীত দিকে, যার কারণে রেডিয়াস হচ্ছে বিপরীত দিকে। তো এই জন্য এটাকে বলতেছে হচ্ছে কি, রিভার্স কার্ভ। ঠিক আছে? তাহলে সিম্পল কার্ভ কি, যেটার মধ্যে শুধুমাত্র একটা রেডিয়াস অফ কার্ভেচার আছে, সেটা হচ্ছে আমাদের সিম্পল কার্ভ। কম্পাউন্ড কার্ভ হচ্ছে যেটার মধ্যে একের বেশি রেডিয়াস অফ কার্ভেচার আছে এবং রেডিয়াস অফ কার্ভেচার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট, বুঝছেন? একই না, একই হলে তো সেটা সিম্পল কার্ভই হয়ে যেত। রেডিয়াস অফ কার্ভেচার যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয় কিন্তু একই দিকেই থাকে, যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ছোট যেই সার্কেলটা, এটার জন্য সেন্টার যেই দিকে, বড় সার্কেলের জন্য সেন্টারও কিন্তু সেম দিকে। তাহলে আপনি কিন্তু চাইলে এটাকে রিভার্স কার্ভ বলতে পারেন না, বুঝছেন? এটা হচ্ছে কম্পাউন্ড কার্ভ যদি রেডিয়াস অফ কার্ভেচার ডিফারেন্ট হয় কিন্তু সেন্টারটা সেম ডিরেকশনেই থাকে, মানে কার্ভের একই পাশেই থাকে। আর রিভার্স কার্ভ কি হবে, যদি সেন্টারটা কার্ভের বিপরীত পাশে থাকে। ধরেন আরেকটা পোর্শন যদি থাকতো, এই যে এই পোর্শনটা, এটার জন্য সেন্টার কি এই পাশে হতো, এই পাশে হতো, রেডিয়াসও হতো ডিফারেন্ট। তাহলে এইভাবে যেই কার্ভটা মানে হইতেছে, সেটা হচ্ছে আমাদের কি, রিভার্স কার্ভ, যেখানে সেন্টার হচ্ছে অপোজিট ডিরেকশনে থাকে, রেডিয়াসও হচ্ছে কার্ভের অপোজিট ডিরেকশনে থাকে। বুঝতে পারছেন? সিম্পল, কম্পাউন্ড, রিভার্স। তো এটা তো হচ্ছে ছবি দিয়ে দেখাইলাম। এখন হচ্ছে এখানে ডেফিনেশন গুলো আপনাদেরকে বলে দিছি, বুঝছেন? তো ডেফিনেশনটা একটু পড়ে নিবেন, বুঝে বুঝে পড়লে ওইভাবেই লিখতে পারবেন আর কি, যে দুইটা বা আছে। এখন আমাকে একটা কথা বলেন তো, কম্পাউন্ড কার্ভ তো কখনো রিভার্স কার্ভ হওয়া সম্ভব না, সম্ভব? না ম্যাম, কিন্তু রিভার্স কার্ভ কি কম্পাউন্ড কার্ভ হওয়া সম্ভব কিনা? ওটা তো অবশ্যই হয়ে গেছে। জি ম্যাম। দেখেন, কম্পাউন্ডের একমাত্র শর্তই হচ্ছে দুইটা বা তার বেশি সিম্পল আর্ক থাকবে একই ডিরেকশনে, বুঝছেন? আর রিভার্স কার্ভ হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারও রেডিয়াস ডিফারেন্ট হবে, আলাদা হবে। সেম অথবা ডিফারেন্ট রেডির হতে পারে, কিন্তু ওদের সেন্টারটা আলাদা আলাদা হবে। তার মানে রিভার্স কার্ভ কিন্তু মানে কম্পাউন্ড কার্ভ হতে পারে যদি রেডিয়াস অফ কার্ভেচারটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়, বুঝছেন? রেডিয়াস অফ কার্ভেচার একই হইলে আবার সেটা কম্পাউন্ড কার্ভ না। তো যাই হোক, এই তিন টাইপের কার্ভ করলাম। এখন হচ্ছে কার্ভ বোঝার জন্য আমাদের কিছু বেসিক নোটেশন বুঝতে হয়। এই নোটেশন গুলা আপনাদের পরীক্ষাতে কার্ভ থেকে কিন্তু খুবই কম কোশ্চেন দিই। হ্যাঁ, কার্ভ থেকে মানে দেখা যায় ম্যাথ গুলা দিই আর কি, আর ছোটখাটো কিছু থিওরি আছে সেগুলা। তো এখানে থিওরি বুঝার মানে কার্ভের যেই ম্যাথ গুলা, সেগুলো বুঝার জন্য আপনাদেরকে এই নোটেশন গুলো বুঝতে হবে। যেমন তার আগে আমি দেখাই যে একটা কার্ভ আপনারা কিভাবে বানাবেন। কার্ভ কিভাবে আপনারা আঁকবেন সেটা একটু বুঝে নিয়েন, কারণ আপনারা যে 106 কোর্সটা করবেন তখন কিন্তু আপনাদের একটা এক্সপেরিমেন্ট আছে কার্ভ সেটিং। তখন আপনাদেরকে কিছু ডেটা বলে দিবে, ওই ডেটা থেকে আপনি এরকম একটা সিম্পল কার্ভ বানাবেন, বুঝছেন? ডেটা কি কি দেয়া থাকে সেটা একটু দেখেন। স্ক্রিনটা তো আচ্ছা, স্ক্রিন দেখতেছেন না। ব্ল্যাঙ্ক ওয়ার্ড ডকুমেন্টটা তো দেখতেছেন আপনারা, তাই না? Yes, ma'am. আচ্ছা, জি মিস। এখন দেখেন আমি এখানে একটা সিম্পল কার্ভ আঁকতেছি। ধরেন কার্ভ সেটিং যখন আমরা করব তখন আমাদেরকে দুইটা জিনিস মানে দুইটা ডেটা বলা থাকে। ডেটা দুইটা হচ্ছে, একটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার আর একটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, বুঝছেন? একটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার আর একটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এখন
ধরেন আপনাকে রেডিয়াস অফ কার্ভেচার বলা আছে হচ্ছে 70 মিটার, আর মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, এটা ধরেন বলছে হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন কার্ভ সেটিং এর জন্য আপনার দেয়া লাগবে। তো এই জন্য আপনার রেডিয়াস অফ কার্ভেচার তো বুঝতে পারতেছেন, এই অ্যাঙ্গেলটা বোঝা লাগবে। তো এই অ্যাঙ্গেলটা আসলে কি সেটা বোঝার জন্য আমাদের এই নোটেশন গুলা বুঝতে হবে, বুঝছেন? তো নোটেশন গুলা কি সেটা একটু দেখি। দেখেন এখানে কার্ভটা যেই পয়েন্ট থেকে শুরু হয়, অবশ্যই কার্ভ যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু হবে, অন্য পয়েন্টে শেষ হবে। তো কার্ভের যে স্টার্টিং পয়েন্ট এটাকে বলে হচ্ছে পয়েন্ট অফ কার্ভেচার, বা এখানে হচ্ছে T1, বুঝছেন? তাহলে আমরা পয়েন্ট অফ কার্ভেচার বা পয়েন্ট অফ কার্ভ কাকে বলবো? যেই পয়েন্ট থেকে কার্ভটা কি হয়, শুরু হয়, বুঝছেন? যেই পয়েন্টে কার্ভটা শেষ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট অফ ট্যানজেন্ট অথবা পয়েন্ট অফ ট্যানজেন্সি, বা এখানে হচ্ছে T2। আর পয়েন্ট অফ ট্যানজেন্ট যেহেতু সংক্ষেপে এটাকে বলে পিটি, আর পয়েন্ট অফ কার্ভকে বলে হচ্ছে কি পিসি। আর যেহেতু এটা এই যে কার্ভটা আমরা দেখতে পাইতেছি, এই কার্ভটা যেহেতু একটা বৃত্তের অংশ, অবশ্যই ওই বৃত্তের একটা কি থাকবে, সেন্টার থাকবে, এবং অবশ্যই একটা কি থাকবে, রেডিয়াস থাকবে। এই আরটাকে বলে হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, তাহলে ও হচ্ছে যেই সিম্পল কার্ভটা আমি প্রেজেন্ট আঁকতেছি সেই সিম্পল কার্ভের সেন্টার, আর হচ্ছে এই কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার। যেই পয়েন্ট থেকে কার্ভটা শুরু হয়েছে সেটাকে কি বলবো, পয়েন্ট অফ কার্ভ বা T1। যেই পয়েন্ট থেকে যে পয়েন্টে কার্ভটা শেষ হবে এটাকে আমরা বলবো যে পয়েন্ট অফ ট্যানজেন্সি অথবা হ্যাঁ ম্যাম আপনার ভয়েস আসতেছে না। ম্যাম মিউট করে রাখছি। আচ্ছা দেখেন, তাহলে আমরা করতেছি কি, নোটেশন গুলো পড়তেছিলাম। যেই পয়েন্ট থেকে কার্ভটা শুরু হলো সেটাকে আমরা বলতেছি পয়েন্ট অফ কার্ভ, যে পয়েন্টে কার্ভ শেষ হয়েছে সেটা হচ্ছে পয়েন্ট অফ ট্যানজেন্ট। পয়েন্ট অফ কার্ভ আর পয়েন্ট অফ ট্যানজেন্ট কে কানেক্ট করে যেই লাইনটা আমি পাই, এই লাইনটাকে বলা হচ্ছে লং কর্ড। কর্ড মানে কি, জ্যা, বৃত্তের কি থাকে, জ্যা থাকে না, এটা হচ্ছে লং কর্ড, বুঝছেন? আরো অনেক কর্ড আছে, সেগুলো হচ্ছে শর্ট কর্ড আর কি, বা সাব কর্ড বলে। কিন্তু পয়েন্ট অফ কার্ভ আর পয়েন্ট অফ ট্যানজেন্ট কে কানেক্ট করে যেই লাইনটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি, লং কর্ড। এখন পয়েন্ট অফ কার্ভ থেকে রেডিয়াস অফ কার্ভেচারের লাইনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা যদি একটা ট্যানজেন্ট আনি, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাক ট্যানজেন্ট, বুঝছেন? এই যে রেডিয়াস অফ কার্ভেচার বা রেডিয়াসের লাইন, এটার সাথে পারপেন্ডিকুলারলি আমরা যদি একটা স্পর্শক আঁকি, এটা হবে আমার ব্যাক ট্যানজেন্ট বা হচ্ছে এটি ওয়ান থেকে। একইভাবে যেই পয়েন্টে কার্ভটা শেষ হয়েছে সেই পয়েন্টে আমি যদি আরেকটা ট্যানজেন্ট আঁকি, সেই ট্যানজেন্টটা হবে আমাদের কি, ফরওয়ার্ড ট্যানজেন্ট, বুঝছেন? এবং ব্যাক ট্যানজেন্ট আর ফরওয়ার্ড ট্যানজেন্ট যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ক্যাপিটাল ভি। বুঝতে পারছেন কি বলছি? আবার বলছি, ও পয়েন্ট হচ্ছে যে এই যে কার্ভটা, এটা যে সার্কেলের অংশ সেটার সেন্টার, আর হচ্ছে এই কার্ভটা যেই সার্কেলের অংশ সেটার যে রেডিয়াস সেটা হচ্ছে আর বা রেডিয়াস অফ কার্ভেচার। যেই পয়েন্টে কার্ভটা শুরু হলো সেটা কি, পয়েন্ট অফ কার্ভ অথবা T1। যেই পয়েন্টে কার্ভ শেষ হলো সেটা হচ্ছে পয়েন্ট অফ ট্যানজেন্ট অথবা T2। পয়েন্ট অফ কার্ভ আর পয়েন্ট অফ ট্যানজেন্ট কে কানেক্ট করে যেই লাইনটা আমি পাইতেছি সেটা হচ্ছে লং কর্ড। পয়েন্ট অফ কার্ভ থেকে আমি যেই স্পর্শকটা টানতেছি বা যেই পয়েন্টে কার্ভটা শুরু হয়েছে সেখানে আমি যে ট্যানজেন্ট টানতেছি সেটা হচ্ছে আমাদের ব্যাক ট্যানজেন্ট। যেই পয়েন্টে কার্ভটা শেষ হয় বা পয়েন্ট অফ ট্যানজেন্ট, সেখান থেকে আমি যেই স্পর্শকটা আঁকতেছি সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ট্যানজেন্ট। পয়েন্ট অফ কার্ভ আর পয়েন্ট অফ ট্যানজেন্ট যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে এটাকে আমি বলে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন, বুঝছেন? এখন আমরা আস্তে আস্তে ডেফিনেশনে আসি।
ব্যাক ট্যানজেন্ট মানে বুঝতেই পারছেন যে আগের যে ট্যানজেন্ট মানে যেই পয়েন্ট থেকে কার্ভটা শুরু হয়েছে সেখানে যে ট্যানজেন্ট আমি আঁকতেছি সেটা। এবং ট্যানজেন্ট অবশ্যই রেডিয়াস অফ কার্ভেচারের সাথে কত অ্যাঙ্গেল করে? 90 ডিগ্রি। বুঝছেন? তারপর ফরওয়ার্ড ট্যানজেন্ট বললাম যে যেই পয়েন্টে কার্ভটা শেষ হয়েছে ওই পয়েন্ট থেকে আমি যদি একটা ট্যানজেন্ট আনি সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ট্যানজেন্ট। পয়েন্ট অফ ইন্টারসেকশন হবে ব্যাক ট্যানজেন্ট আর ফরওয়ার্ড ট্যানজেন্ট যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন অথবা ক্যাপিটাল ভি। ঠিক আছে? পয়েন্ট অফ কার্ভ কোন পয়েন্টটা? যেই পয়েন্টে কার্ভ শুরু হয়। আর পয়েন্ট অফ ট্যানজেন্ট কোনটা? যেই পয়েন্টে কার্ভ শেষ হয়। তারপর পয়েন্ট অফ ইন্টারসেকশন অ্যাঙ্গেলটা আসলে কি? এই যে প্রথম যে ট্যানজেন্টটা বা ব্যাক ট্যানজেন্ট, ব্যাক ট্যানজেন্টকে আমি যদি এক্সটেন্ড করি, ব্যাক ট্যানজেন্টের এক্সটেন্ডেড পোর্শনের সাথে ফরওয়ার্ড ট্যানজেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ইন্টারসেকশন অ্যাঙ্গেল অথবা বলে হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ডিফ্লেক্টেড হয়ে গেছে, বুঝছেন? এই ডিফ্লেক্টেড অ্যাঙ্গেলটাই হচ্ছে ডেল্টা। আর এই ডেল্টা সেম পুরা, বুঝছেন? তাহলে প্রথম যে ট্যানজেন্ট ব্যাক ট্যানজেন্ট, এই ব্যাক ট্যানজেন্টটাকে আমি যদি একটু এক্সটেন্ড করি, সেই এক্সটেন্ডেড পোর্শনটা ফরওয়ার্ড ট্যানজেন্টের সাথে যে অ্যাঙ্গেল করে এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন অ্যাঙ্গেল অথবা ডিফ্লেকশন অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেল আর এই মাঝখানের অ্যাঙ্গেলটা সমান। কার্ভের যে অ্যাঙ্গেলটা, এই যে এটা যেহেতু একটা আর্ক, তাই বৃত্তচাপ তো সেন্টারে একটা অ্যাঙ্গেল করবে, তাই না? এই অ্যাঙ্গেলটাও হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, বুঝছেন? এখন পয়েন্ট অফ ইন্টারসেকশন আর হচ্ছে এই যে সেন্টার যেটা, এটাকে যদি আমি কানেক্ট করি তাহলে ওরা কিন্তু এই কার্ভটাকে কি করবে? সমান দুইটা ভাগে ভাগ করবে, বুঝছেন? তো তাহলে এই যে মাঝখানে যে লাইনটা, এটা এই কার্ভটাকে ছেদ করতেছে একটা পয়েন্টে, সি পয়েন্টে, এটা হচ্ছে কার্ভের মিড পয়েন্ট। আর এই মাঝখানের লাইনটা আবার এই লং কটকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, সেটা হচ্ছে ডি পয়েন্ট, বুঝছেন? তাহলে দুইটাই কিন্তু আসলে মিড পয়েন্ট হলো। কতটুকু বুঝতে পারছেন? কোনোটা কি বুঝতে পারেন না এরকম আছে? ম্যাম ওই যে ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা আরেকবার একটু বললে ভালো। ডিফ্লেকশন ম্যাম অ্যাঙ্গেল গুলো একটু ডিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে এই যে আমাদের যে প্রথম ট্যানজেন্টটা কোনটা? যেটা আমরা পয়েন্ট অফ কার্ভ থেকে আঁকতেছি সেটা, এই যেটা। এটাকে যদি আমি একটু বাড়ায় দেই, সেটা আমাদের ফরওয়ার্ড ট্যানজেন্টের সাথে তো একটা অ্যাঙ্গেল করতেছে, তাই না? এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন অ্যাঙ্গেল অথবা ডিফ্লেকশন অ্যাঙ্গেল। একইভাবে এই যে দেখেন, এটা তো 90 ডিগ্রি হবে সবসময়। না না, এটা 90 ডিগ্রি হবে না। এই যে দেখেন কার্ভটা, এই কার্ভটা বৃত্তের সেন্টারে একটা কি করে? অ্যাঙ্গেল তৈরি করে না? অ্যাঙ্গেল করে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন অ্যাঙ্গেল, বুঝছেন? ও দুইটা এটা সমান যা হবে। এখন খেয়াল করেন যেটা বললাম পরে, যে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন আর হচ্ছে সেন্টার, ওদেরকে কানেক্ট করে যেই লাইনটা আমি পাইতেছি, এই লাইনটা কার্ভকে দুইটা সমান ভাগে ভাগ করতেছে, ঠিক আছে? তাহলে এই যে ডেল্টা অ্যাঙ্গেল পুরাটা, তাহলে একটা হাফ কি হবে? ডেল্টা বাই 2, অন্য হাফও কি হবে? ডেল্টা বাই 2, বুঝছেন? বাইসেক্ট করে। তাহলে এই যে পুরা লাইনটা, এটা হচ্ছে আমাদের কার্ভটাকেও সমান দুইটা ভাগে ভাগ করতেছে সি পয়েন্টে, আবার লং কটটাকেও ডি পয়েন্টে বাইসেক্ট করতেছে, বুঝছেন? সমদ্বিখণ্ডিত করতেছে আর কি, অ্যাঙ্গেলকেও আর লেন্থকেও, বুঝছেন? তো ইন্টারসেকশন অ্যাঙ্গেল বুঝলাম, ডিফ্লেকশন অ্যাঙ্গেলও বুঝলাম। ট্যানজেন্ট ডিসটেন্স হচ্ছে পয়েন্ট অফ কার্ভ আর পয়েন্ট অফ ইন্টারসেকশনের মাঝখানে যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে ট্যানজেন্ট লেন্থ। পয়েন্ট অফ কার্ভ আর পয়েন্ট অফ ইন্টারসেকশনের মাঝখানে যেই ডিসটেন্সটা, এটা হচ্ছে আমাদের কি? পয়েন্ট অফ ট্যানজেন্ট লেন্থ। একইভাবে ইন্টারসেকশন বা পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে পয়েন্ট অফ ট্যানজেন্টের মাঝখানে যেই হরাইজন্টাল ডিসটেন্স, এটাও আমাদের কি? ট্যানজেন্ট লেন্থ। এবং এই দুইটার লেন্থ হচ্ছে ইকুয়াল। তাহলে ট্যানজেন্ট লেন্থ কোন দুইটার মাঝখানে ডিসটেন্স? পয়েন্ট অফ কার্ভ, পয়েন্ট অফ ইন্টারসেকশন, অথবা পয়েন্ট অফ ইন্টারসেকশন এবং পয়েন্ট অফ ট্যানজেন্ট, বুঝছেন? এই টার্মগুলোতে আমি আবার আসবো। হ্যাঁ বলেন। রেডিয়াস যদি সমান থাকে তাহলে তো আমার ওই ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা ম্যাম 90 ডিগ্রি মানে হচ্ছে সিম্পল কার্ভের ক্ষেত্রে। ডিফ্লেকশন অ্যাঙ্গেল 90 ডিগ্রি? হ্যাঁ ম্যাম।
ডিফ্লেকশন অ্যাঙ্গেল কিভাবে? এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় না তো। 90 ডিগ্রি যদি হয় তাহলে তো 90 ডিগ্রি। এখানে আপনাকে ডিফ্লেকশন অ্যাঙ্গেলটাই বলে দিবে, বুঝছেন? রেডিয়াস আর ডিফ্লেকশন অ্যাঙ্গেল বলে দিবে। এটা 90 ডিগ্রি হয় এমন না কিন্তু। ধরেন আপনি এই যে সার্কেল, এই সার্কেলের মধ্যে আপনি 1/4 নিছেন, তখন সেটা 90 ডিগ্রি। কিন্তু সবসময় কি 1/4 নিবেন? ধরেন একটুক নিছেন, এটা কি 1/4 সার্কেলের? না ম্যাম। বুঝছেন? এটা তো 1/4 না। তার মানে ডিফ্লেকশন অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি না। আপনি যদি পুরো একটা সার্কেলে 4 ভাগের 1 ভাগ নেন তখন সেটা 90 ডিগ্রি। কিন্তু ধরেন আপনি অল্প একটু পোর্শন নিছেন, ধরেন এখান থেকে যে এতটুক নিছেন, তাহলে এই ডিসটেন্সটা কি 90 ডিগ্রি হবে? হবে না তো, হবে বুঝছেন? না। ডিফ্লেকশন অ্যাঙ্গেল 90ও হতে পারে কিন্তু 90 সবসময় হয় না আর কি। যতটুকু হয় সেটাই আমরা ডিফ্লেকশন অ্যাঙ্গেল বলতেছি। এরপর দেখেন ট্যানজেন্ট ডিসটেন্স বললাম, এক্সটার্নাল ডিসটেন্স বা ই। এক্সটার্নাল ডিসটেন্সটা হচ্ছে কি পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে মিড পয়েন্ট অফ দ্য কার্ভ। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন কোথায় আছে? ম্যাম ভি বিতে পয়েন্ট, ভি পয়েন্ট একদম উপরে টপে। উপরে। আর মিড পয়েন্ট অফ কার্ভ, কার্ভের মিড পয়েন্ট কি ডি নাকি সি? সি সি হবে। ডিসটেন্সটা এটা হচ্ছে আমাদের কি ডিসটেন্স? এক্সটার্নাল ডিসটেন্স, বুঝছেন? এক্সটার্নাল ডিসটেন্স। তারপর হচ্ছে লেন্থ অফ দা কার্ভ, মানে পয়েন্ট অফ কার্ভ আর পয়েন্ট অফ ট্যানজেন্টকে আমি যেই বৃত্তচাপটা দিয়ে কানেক্ট করছি এটার পুরা লেন্থটাই হচ্ছে আমাদের কি ট্যানজেন্ট লেন্থ, সরি কার্ভ লেন্থ, বুঝছেন? ম্যাম তাহলে তাহলে ডি পয়েন্টটা কি হবে? ডি পয়েন্টটা হচ্ছে লং কর্ডের বাইসেক্টিং পয়েন্ট, মানে ডি পয়েন্টটা হচ্ছে এই লং কর্ডকে সমান 2 ভাগে ভাগ করে, বুঝছেন? আর লং কর্ডের লেন্থটা কি হবে? পিসি আর পিটি কে যে পিসি আর পিটি কে যে স্ট্রেট লাইন দিয়ে আমি কানেক্ট করছি সেটাই হচ্ছে আমাদের কি লং কর্ড, লং কর্ডের লেন্থ। এখানে টোটাল 16টা নোটেশন আছে। 16টা নোটেশনের মধ্যে সব আপনাদের লাগে না, আমাদের 12টা পর্যন্ত জানলেই চলে। এক্সটার্নাল ডিসটেন্স বললাম, এখন হচ্ছে আমাদের মিড অর্ডিনেট। তো মিড অর্ডিনেটটা কি? লং কর্ডের যে মিড পয়েন্ট সেটা কত? লং কর্ডের মিড পয়েন্ট কোনটা, সি নাকি ডি? ডি ম্যাম ডি। আর কার্ভের মিড পয়েন্ট কোনটা? সি সি সি। সি। তাহলে সি আর ডি এর মাঝখানে যে ডিসটেন্স ওটাই হচ্ছে আমাদের কি মিড অর্ডিনেট। মিড অর্ডিনেটকে ও নট দিয়ে বলে, বুঝছেন? এখন এই যে আমরা পি আর টি কে কানেক্ট করে যে স্ট্রেট লাইনটা পাইতেছি এটা হচ্ছে আমাদের লং কর্ড। এখন ধরেন আমরা হচ্ছে এরকম একটা কর্ড পাইছি, এটা কি লং কর্ড হবে? কর্ড মানে না, না। আসলে কি বৃত্তের উপরে দুইটা পয়েন্ট, যে কোনো দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করে ওই দুইটাকে যদি আমরা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করি তখন সেটা হচ্ছে কি আমাদের কর্ড হয়। এখন একদম সর্বোচ্চ দূরত্ব কত হইতে পারে? লং কর্ডের সমান। এখন এর মাঝখানে যদি কোন লাইন থাকে, মাঝখানে দুইটা পয়েন্ট, ধরেন এখানে একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট, এই দুটাকে যদি আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সাব কর্ড, বুঝছেন? এখন আবার নোটেশন শুরু করি নোটেশন থেকে, সেটা হচ্ছে কি আমরা ও পয়েন্ট হচ্ছে এই সার্কেল, হ্যাঁ সার্কুলার কার্ভটা যে বৃত্তের অংশ সেই বৃত্তের কি সেন্টার, আর আর হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ বা কার্ভের জন্য রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে? এখন কার্ভটা যেই পয়েন্টে শুরু হয় সেই পয়েন্টটাকে কি বলে? টি1 পয়েন্ট, পয়েন্ট অফ কার্ভ, ঠিক আছে? যেই পয়েন্টে শেষ হয় বা টি2 পয়েন্ট এটাকে কি বলে? পয়েন্ট অফ ট্যানজেন্ট। ট্যানজেন্ট। পয়েন্ট অফ কার্ভে আমরা যদি একটা হচ্ছে ট্যানজেন্ট টানি সেই ট্যানজেন্টটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাক ট্যানজেন্ট। আর পয়েন্ট অফ ট্যানজেন্টে আমরা যদি একটা হচ্ছে স্পর্শক টানি তাহলে সেটা হবে ফরওয়ার্ড ট্যানজেন্ট। ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড ট্যানজেন্ট যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাকে আমরা বলতেছি এখানে ভি অথবা পয়েন্ট অফ ইন্টারসেকশন, ঠিক আছে? তারপরে দেখেন এই যে পয়েন্ট অফ কার্ভ আর পয়েন্ট অফ ইন্টারসেকশনের মাঝখানে যেই ডিরেকশনটা, সরি মাঝখানে যে ডিসটেন্সটা এটাকে কি বলে? ট্যানজেন্ট লেন্থ। একইভাবে পয়েন্ট অফ ইন্টারসেকশন আর পয়েন্ট অফ ট্যানজেন্টের মাঝখানে যে ডিসটেন্স সেটাকে বলে হচ্ছে পয়েন্ট অফ সরি ট্যানজেন্ট লেন্থ। ট্যানজেন্ট লেন্থ। এখন আমরা আসি হচ্ছে ইন্টারসেকশন অ্যাঙ্গেল। ইন্টারসেকশন অ্যাঙ্গেলটা কি? এই যে আমরা প্রথমে যেই ট্যানজেন্টটা আঁকছি সেটাকে আমরা একটু বাড়ায় দিলাম,
তাহলে ব্যাক ট্যানজেন্টের এক্সটেন্ডেড পোর্শনের সাথে ফরওয়ার্ড ট্যানজেন্টের যেই অ্যাঙ্গেল এটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন অ্যাঙ্গেল অথবা ডিফ্লেকশন অ্যাঙ্গেল। একইভাবে এই যে কার্ভ, এই কার্ভটা সেন্টারে যে অ্যাঙ্গেল করে এটাকেও আমরা কি বলি? ডিফ্লেকশন অ্যাঙ্গেল, বা হচ্ছে কি টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা। বুঝছি? এখন পয়েন্ট ম্যাম অফ এটা কি ইন্টারসেকশন, অলওয়েজ ব্যাক ট্যানজেন্টের সাথেই হইতে হবে তাই না? হ্যাঁ ব্যাক ট্যানজেন্টের সাথে হতে হবে। মানে আমরা তো আসলে শুরু করতেছি একদম পয়েন্ট অফ কার্ভ থেকে, তো অবশ্যই আমি ব্যাক ট্যানজেন্টই আগে করে তারপর যাব, বুঝছেন? এই জন্য ব্যাক ট্যানজেন্টের ইয়েটাই হবে। এখানে বেসিক্যালি ডিরেকশনের চেঞ্জটা বুঝাইতেছে, বুঝছেন? এই যে কার্ভটা এই পোর্শনে দেখেন একটা জিনিস, এই যে কার্ভ কোন ডিরেকশনে যাইতেছে এটা যদি আপনি বুঝতে চান অবশ্যই আপনার বুঝতে হবে কার্ভটা কোন পয়েন্টে শুরু হয়েছে। ঠিক আছে, তো কার্ভটা শুরু হয়েছে এই পয়েন্টে, এখন আপনি জানতে চান এই পয়েন্টের ডিরেকশন, তাহলে এই পয়েন্টে একটা কি করবেন? স্পর্শক আঁকবেন। আবার ধরেন একটা সেকেন্ড পয়েন্ট, এই পয়েন্টে আপনি যদি কার্ভের ডিরেকশন জানতে চান এটা হচ্ছে এই পয়েন্ট, এরকম করে করে চেঞ্জ হবে। যখনই এই পোর্শনে চলে আসবেন তখন দেখছেন ডিরেকশনটা কোন দিকে যাইতেছে? নিচের দিকে, বুঝছেন? জি ম্যাম। এটা হচ্ছে আমরা সবসময় ব্যাক ট্যানজেন্টের এক্সটেন্ডেড পোর্শনের সাথে ফরওয়ার্ড মানে ট্যানজেন্টের ম্যাম যে পয়েন্টে ধরবো এখানে একটা স্পর্শক বা টেনশন থাকতে হবে। বুঝি না, আবার একটু বলেন। মানে এই যেমন এই পয়েন্টটা একটা স্পর্শ রাখলে না পয়েন্ট ধরলেই, হ্যাঁ, এটাই আর কি। মানে মিলে যায় আর কি, বুঝছেন? আমরা যখনই শুরু করি, এটা তো আমি জাস্ট অল্প কয়েকটা লাইন দিয়ে দেখাইলাম, কিন্তু এই কার্ভটা তো আর ইনফাইনাইট লেন্থের না, আমরা যে কোনো সার্কেল থেকেই হচ্ছে একটা অল্প পোর্শন নিতেছি আর কি। তো যাই হোক, এই এই জিনিসগুলা মানে আপনাদের কাছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, তো সিম্পলিফাই করেই মনে রাখেন যে ইন্টারসেকশন অ্যাঙ্গেল হচ্ছে ব্যাক ট্যানজেন্টের এক্সটেন্ডেড পোর্শনের সাথে ফরওয়ার্ড ট্যানজেন্টের যেই অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন অ্যাঙ্গেল। একইভাবে এই যেই আর্কটা ও সেন্টারে যে অ্যাঙ্গেল করছে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে কি ডিফ্লেকশন অ্যাঙ্গেল, বুঝছেন? এখন পয়েন্ট অফ ইন্টারসেকশন আর সেন্টারকে কানেক্ট করে যেই লাইনটা আমি পাচ্ছি, এই লাইনটা অ্যাঙ্গেলকেও কি করে? সমদ্বিখণ্ডিত করে, আবার লাইনকেও সমদ্বিখণ্ডিত করে। তাহলে টোটাল অ্যাঙ্গেল যদি ডেল্টা হয়, এই পাশে কি হবে? ডেল্টা বাই 2, ডেল্টা বাই 2। এই পাশে হবে হচ্ছে ডেল্টা বাই 2। হুম, আর কার্ভের যেই মিড পয়েন্ট এটাকে বলতেছে হচ্ছে সি, আর এইটাকে কি বলে? পিসি আর পিটি কে কানেক্ট করে যে লাইনটা পাই লং সেটাকে কর্ড। বলা হচ্ছে লং কর্ড, আর লং কর্ডের মিড পয়েন্ট হচ্ছে ডি, বুঝছেন? তো এখন আরো কিছু আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ডিসটেন্স। এক্সটার্নাল ডিসটেন্সটা কি? মানে বাইরের ডিসটেন্স আর কি, কার্ভের বাইরের ডিসটেন্স। তো কার্ভের বাইরের ডিসটেন্স কোনটা হবে? মিড পয়েন্ট অফ কার্ভের সাথে কার্ভ থেকে পয়েন্ট অফ পয়েন্ট অফ ইন্টারসেকশনের যেই ইন্টারসেকশন ডিসটেন্সটা এটাই হচ্ছে আমাদেরকে এক্সটার্নাল ডিসটেন্স। আর হচ্ছে মিড অর্ডিনেট কি হবে? সি থেকে ডি এর ডিসটেন্স। সিআরডি, মানে সিআরডি কি? মিড পয়েন্ট অফ কার্ভ আর হচ্ছে মিড পয়েন্ট অফ ট্যানজেন্ট, এই দুটার মাঝখানে যে ডিসটেন্স সেটা হচ্ছে আমাদের মিড অর্ডিনেট। তো মোটামুটি এই জিনিসগুলা। লেন্থ অফ কার্ভ কি হবে? এই যে আমাদের যে বাঁকা লাইনটা আছে বৃত্তচাপটা, এটা লেন্থই হবে আমাদের হচ্ছে কি লেন্থ অফ কার্ভ। আবার একই সাথে পিসি আর পিটি কে কানেক্ট করে যে স্ট্রেট লাইনটা আমি পাই সেটা হচ্ছে আমাদের লং কর্ডের লেন্থ। তো এই নোটেশন গুলো আপনাদের বোঝা লাগবে আর কি। তো এটা গেল না কিছু নোটেশন। তো এইগুলা নোটেশন গুলো পরীক্ষার সময় দেই না, কিন্তু নোটেশন গুলো আপনাদের অঙ্ক বোঝার জন্য জানা লাগে। কার্ভের ক্ষেত্রেও যেটা এখানে দেখেন ডেজিগনেশন অফ কার্ভ বলছে, তো কার্ভের মধ্যেও আমাদের অনেকগুলা হচ্ছে ফর্মুলা আছে। ফর্মুলা গুলা খুবই ছোট, কিন্তু যেহেতু অনেক এই কারণে আপনাদের কাছে একটু কমপ্লিকেটেড লাগে। তো প্রথমেই যেটা সেটা হচ্ছে এখানেও আপনাদের ডিরাইভেশন দেয়া আছে, কিন্তু আপনাদের ডিরাইভেশন লাগবে না, জাস্ট ফর্মুলা জানলেই হবে, নোটেশন জানলেই হবে। যেমন আর আর হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভেচার, আর ক্যাপিটাল ডি অথবা হচ্ছে কি আমাদের ডেল আর কি। এই যে ডিগ্রি অফ কার্ভ, ডিগ্রি অফ কার্ভটা আসলে এই কার্ভটা সেন্টারে কতটুকু অ্যাঙ্গেল করতেছে এটাকে অনেক সময় ডিফ্লেকশন অ্যাঙ্গেল আমরা বলি। তো ডিগ্রি অফ কার্ভ দিয়ে বোঝাইতেছে হচ্ছে ডি, আর রেডিয়াস অফ কার্ভেচার বোঝাইতেছে বা রেডিয়াস বোঝাইতেছে হচ্ছে আর। তো এই দুইটার মাঝখানে আমরা যদি রিলেশন বিল্ড আপ করতে চাই তাহলে আমরা দেখবো হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়ালস হচ্ছে 5730 ডিভাইডেড বাই ডি। তো এখানে কিন্তু আপনাদের ইউনিট জানতে হবে যে আর আপনি কোন ইউনিটে বসাবেন, বুঝছেন? আর মানে কি? রেডিয়াস। এখন রেডিয়াস মানে লেন্থ, লেন্থ আপনি মিটারেও বসাতে পারেন, ইঞ্চেও বসাতে পারেন, ফিটেও বসাতে পারেন, তাই না? এই জন্য এই ডিরাইভেশন দেখবেন না, কিন্তু আপনারা হচ্ছে ইউনিট গুলা দেখবেন। যেমন এখানে আর বসাইছে হচ্ছে ফিটে, আর ধরেন ডি এর ভ্যালু আমরা যদি বসাই ম্যাম একটু জুম তাহলে করলে ভালো হয়।
আচ্ছা, দেখেন ডেজিগনেশন অফ কার্ভে আমাদের যেই পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে মানে যেহেতু আমরা এখানে কার্ভ পড়তেছি আমাদের কিছু ছোটখাটো ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো ডিরাইভেশন বলা আছে এবং নোটেশন আছে কাকে কি বলি। তো দেখেন দ্য রিলেশন বিটুইন রেডিয়াস, রেডিয়াস বলতেছে আর বা রেডিয়াস অফ কার্ভেচার, আর ডিগ্রি অফ কার্ভ মানে এই যে আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা করতেছে এটা হচ্ছে ডিগ্রি অফ কার্ভও বলে অথবা ডিফ্লেকশন অ্যাঙ্গেলও বলে, যেটাকে ডি দিয়ে ডিনোট করতেছে। এখন অ্যাঙ্গেলের তো ইউনিট আছে তাই না, অ্যাঙ্গেল একটা হতে পারে ডিগ্রিতে আরেকটা হতে পারে রেডিয়ানে। তো এখানে আপনার বুঝতে হবে যে কোন ফর্মুলায় আপনি অ্যাঙ্গেলটা কোন ইউনিটে বসাবেন, বুঝছেন। একইভাবে রেডিয়াস আর মানে লেন্থ, তো লেন্থের অনেকগুলো ফর্মুলাই সরি অনেকগুলো ইউনিটই হয় তাই না, মিটারে হতে পারে, ফিটে হতে পারে, ইঞ্চে হতে পারে। এখানে ফর্মুলা ডিরাইভেশন দেখার দরকার নেই, কিন্তু আপনারা দেখবেন যেমন এই যে আর ইকুয়ালস 5730 এটাকে রাউন্ড আপ করে বলছে ডিভাইডেড বাই ডি। এখানে ডি যদি আপনি ডিগ্রিতে বসান, ডিগ্রিতে রেডিয়ানে না, তাহলে আর এর ভ্যালু আসবে ফিটে, বুঝতে পারছেন। তো এটা গেল আমাদের প্রথম ফর্মুলা। ম্যাম এগুলো কি ফিক্স করার মান? দেখেন এই যে ম্যাট্রিক ডিগ্রি অফ কার্ভ, দেখছেন ম্যাট্রিক ডিগ্রি মানে হচ্ছে কি আমরা এক এক সময় এক এক ইউনিটে ধরি। যেমন আর এর ইউনিট যদি আপনি মিটারে পাইতে চান তাহলে আপনার ফর্মুলা ইউজ করতে হবে এটা, বুঝছেন। আবার আর এন ইউনিট যদি আপনি মানে একটু সিম্পলিফাই করে দিছে মিটারে পাইতে চাইলেও এই জিনিসটাই হবে। তো এটা হচ্ছে আর এর মানে যদি মিটারে থাকে তাহলে হচ্ছে মিটারের ইউনিট। আর প্রথমটা কি ছিল, আর যদি আমরা ফিটে চাই তখন হচ্ছে ফিটের ইউনিট, বুঝতে পারছেন। মানে এই যে ফর্মুলাটা আমরা দেখতেছি দুইটা, একটা হচ্ছে আর ইকুয়ালস 5730 ডিভাইডেড বাই ডি, আরেকটা পাইলাম কত 1146 ডিভাইডেড বাই ডি। 1146 ডিভাইডেড বাই ডি। তো এখানে ম্যাম এই রেডিয়াস 1146 গুলো কি কোনটা? শুধু সিম্পল কার্ভের জন্য? হ্যাঁ রেডিয়াস গুলো কি শুধু সিম্পল কার্ভের জন্য? হ্যাঁ, আমরা এখন সিম্পল কার্ভই পড়তেছি, বুঝছেন, আমরা সিম্পল কার্ভই পড়তেছি, আমরা কম্পাউন্ড রিভার্স এগুলো দেখবো না। তাহলে আমরা হচ্ছে প্রথম যেই ফর্মুলাটা আর ইকুয়ালস 5760 ডিভাইডেড বাই ডি অথবা হচ্ছে আমাদেরকে 1146 ডিভাইডেড বাই ডি। তো এখানে ডি এর ভ্যালু এক একবার এক একটা বসাইলে আমরা পাবো কিসে, আর এর এক একটা ইউনিট পাবো। তো এখানে ধরেন যখন 5760 তখন ডি হচ্ছে আমাদের ডিগ্রিতে, যেটা প্রথমেই বলছি আমি, হচ্ছে ডি হচ্ছে ডিগ্রিতে বসাবো। আবার এখানে দেখেন ডিগ্রি অফ কার্ভ যেটা একটু ইয়ে চেঞ্জ করে দিছে। তো আপনারা একটা কাজ করতে পারেন, ধর আপনারা ফিটের যেই ফর্মুলাটা আছে সেটা দিয়ে বের করে আপনারা কিন্তু মিটারেও কনভার্ট করে নিতে পারেন, বুঝতে পারছেন। এটার জন্য আপনার কি জানা লাগবে, ফিট আর মিটারের রিলেশন জানা লাগবে। যেমন আপনি ধরেন চিন্তা করলেন যে আমি একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে এটা, তাহলে এখানে আপনার ডি কোন ইউনিটে বসাতে হবে, ডিগ্রিতে, আর আপনি আর পাবেন হচ্ছে ফিটে। কিন্তু কোশ্চেনে ধর আপনার কাছে আর মিটারে যাওয়া হয়েছে, তখন আপনি ফিটে যেটা বের করছেন সেটাকে কনভার্ট করে দিবেন। আচ্ছা, এই কার্ভের যা যা বলতেছি আপনাদের কাছে মনে হয় কঠিন লাগতেছে তাই না? না ম্যাম, ম্যাম মোটামুটি। জি ম্যাম একটু। কার্ভটা কিন্তু কঠিন, কঠিন জন্যই আপনাদেরকে বলতাম না যে অনলাইনে নেওয়া ঝামেলা ঝামেলা। তো এই জন্যই আর কি কথা, বুঝছেন। আমি জানি না টেকিওমেট্রি কতটুকু কি বুঝতে পারছেন, কার্ভের ক্ষেত্রেও সেম এই সেম জিনিসই আমি যদি আপনাদেরকে মানে অফলাইন ক্লাসে দেখাইতাম আপনাদের জন্য সুবিধা হতো। তো আমি একটা কথা বলে আমাদের কিন্তু অফিসে আসতেই হয়, বুঝছেন, মানে আমরা অফিসে আসি ডেইলি, এমন এখনো যেমন আমি ক্যাম্পাস থেকেই ক্লাস নিতেছি। তা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা এই জিনিসগুলো অনলাইনে বুঝে হইতেছে না, তাহলে কিন্তু আপনারা আমাকে জানাইতে পারেন, আমরা কিন্তু অফলাইন ক্লাস করতে পারি এই এক উইকের মধ্যে আর কি। পরের উইকে তো আমাদের অফলাইন এমনিতেই আছে, কিন্তু এমনিতেই বললাম আর কি যে যদি মনে হয় যে না আমরা বুঝতেছি না, কারণ একটা জিনিস ধরেন অনলাইনে আমরা পড়তেছি, সেম জিনিস কিন্তু আমাদের আর
ফিজিক্যাল ক্লাসে রিপিট করার টাইম নাই, কারণ এটা অলরেডি 13th উইক এবং আমাদের আর অ্যাভেলেবেল আছে 1 উইক, বুঝছেন? তো যদি আপনারা মনে করেন যে সমস্যা, তাহলে এই উইকের আরো 3 দিন আছে, আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন। আসতে পারেন বলতে ইন্ডিভিজুয়ালি না, আপনারা আপনাদের যে ক্লাস টাইম আছে সেই ক্লাস টাইমেই আপনারা ক্লাস করতে পারেন চাইলে, যদি মনে করেন। আর যদি মনে হয় যে না অনলাইনেই আমি বুঝতেছি, তাহলে অনলাইনেই ইয়ে করতে পারেন, বুঝছেন? তো তাহলে প্রথম যেই ডেফিনেশনটা সরি ক্লাস নাকি রেকর্ড হচ্ছে? হুম বুঝি না। ক্লাস কি রেকর্ড হচ্ছে কিনা জিজ্ঞেস করেছিলাম। মিটে ক্লাস রেকর্ড করার জন্য মনে হয় পারমিশন বা এই টাইপের কিছু লাগে, বুঝছেন? মিটে ক্লাস মানে ইয়ে আচ্ছা, করার। রেকর্ড হচ্ছে ম্যাম, করতেছেন। আচ্ছা, তাহলে দেখেন প্রথমেই যেই ফর্মুলাটা আমি বলছি সেটা হচ্ছে আর্কের ডেফিনেশনের, যেটা হচ্ছে ক্যাপিটাল আর, যেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আর ডি হচ্ছে কি ডিগ্রি অফ কার্ভ। তো আর ইকুয়ালস 5730 ডিভাইডেড বাই ডি, এখানে ইউনিট আসে হচ্ছে ফিটে, আর এর ইউনিট হচ্ছে ফিটে আসে, আর ডি আমরা বসাবো হচ্ছে ডিগ্রিতে, রেডিয়ানে বসাবো না। বসালে আমরা আর ফিটে পাবো। তো যদি আর আমাদের মিটারে লাগে তাহলে আমরা ফিট থেকে মিটারে কনভার্ট করে নিব। আদারওয়াইজ আপনারা যদি কেউ মিটারের ফর্মুলা মনে রাখেন, তাহলে ডিরেক্টলি মিটারের ইকুয়েশনে বসায় দিলে আপনাদের হয়ে যাবে, বুঝছেন? তারপরে আসি হচ্ছে আমাদের এলিমেন্ট অফ সিম্পল। তো এল ইকুয়ালস হচ্ছে লেন্থ অফ কার্ভে স্মল এল দিয়ে বলে, স্মল এল ইকুয়ালস হচ্ছে পাই আর ডিভাইডেড বাই 180 ইনটু ডেল্টা, যেখানে ডেল্টার ইউনিট হচ্ছে ডিগ্রিতে, আর পাই কত 3.1416, আর কিসে বসাবো? শোনেন, এখানে পাই এর কোনো ইউনিট আছে? না ম্যাম, পাই এর তো কোনো ইউনিট, নাই, নাই। 180 এর কোনো ইউনিট আছে? ডিগ্রি আছে। 180 এর কোনো ইউনিট ডিগ্রি ডেল্টার, হ্যাঁ 180 ইউনিট আছে বলতে ডিগ্রি আর কি, আর ডেল্টাও আমি বসাইতেছি ডিগ্রিতে, তাহলে ডিগ্রি ডিগ্রি কাটা যে কিন্তু আমার কোনো ইউনিট থাকতেছে না, পায়ের কোনো ইউনিট নেই। তার মানে আর আমি এখানে ফিটে বসাইলে লেন্থ অফ কার্ভ কিসে আসবে? ফিটে আসবে। ফিটে আসবে। আর মিটারে বসালে লেন্থ অফ কার্ভ মিটারই আসবে, বুঝছেন? তো এই জন্য এখানে আর এর ভ্যালুর উপর, আর এর ইউনিটের উপর ডিপেন্ড করবে যে এল কি আসে। কিন্তু ডেল্টা অবশ্যই আমাকে ডিগ্রিতে বসাতে হবে, আপনি যদি রেডিয়ানে বসান তখন কিন্তু আসলে ঝামেলা হবে, বুঝছেন? তো এটা হচ্ছে আমাদের লেন্থ অফ কার্ভের ফর্মুলা। তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের কি আর্ক ডেফিনেশনের কথা বলছে আর কি। ট্যানজেন্ট লেন্থ দেখেন, এই যে ট্যানজেন্ট লেন্থ আর tan ডেল্টা ডিভাইডেড বাই 2, আর কি রেডিয়াস অফ কার্ভেচার, আর ডেল্টা কি আমাদের ডিগ্রি অফ কার্ভ ডিভাইডেড বাই 2। লেন্থ অফ লং কর্ড এল ইকুয়ালস হচ্ছে টুয়াইস আর সাইন ডেল্টা ডিভাইডেড বাই 2। লং কর্ডের লেন্থটা কতটুকু লেন্থ বলেন তো? কোন দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স হচ্ছে লং কর্ডের লেন্থ? ম্যাম পয়েন্ট অফ কার্ভ আর হচ্ছে পয়েন্ট অফ আর ট্যানজেন্ট, পিটি। এই দুইটার হ্যাঁ, মধ্যে বুঝি। পয়েন্ট অফ কার্ভ আর পয়েন্ট অফ ট্যানজেন্টকে কানেক্ট করে কিন্তু আমরা একটা স্ট্রেট লাইনও পাই, একটা কার্ভও পাই। স্ট্রেট লাইনটা হচ্ছে লং কর্ডের লেন্থ, বুঝছেন? তো সেটা হচ্ছে কি এল ইকুয়ালস টুয়াইস আর সাইন ডেল্টা ডিভাইডেড বাই 2। কারো যদি মনে হয় ম্যাডাম এটা কেমনে আসলো, তাহলে আপনারা ওই ডিরাইভেশনটা দেখে নেবেন, বুঝছেন? ডিরাইভেশন আমাদের লাগবে না, জন্য দেখাইতেছি না। তারপর হচ্ছে অ্যাপেক্স ডিসটেন্স বা এক্সটার্নাল ডিসটেন্স। এক্সটার্নাল ডিসটেন্স কোন কোন পয়েন্টের মাঝখানে ডিসটেন্স বলেন? ইন্টারসেকশন পয়েন্ট থেকে ওই যে সি পর্যন্ত কার্ভের মিড পয়েন্ট। হ্যাঁ, ইন্টারসেকশন পয়েন্ট থেকে কার্ভের যে মিড পয়েন্ট, ওদের মাঝখানে যেই ডিসটেন্সটা সেটা হচ্ছে এক্সটার্নাল ডিসটেন্স। এক্সটার্নাল ডিসটেন্স হচ্ছে কি, এটা দিয়ে মনে রাখবেন আর সেক আর ইনটু সেক ডেল্টা ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তো ডেল্টা তো এখানে একই। তারপর হচ্ছে মিড অর্ডিনেট। মিড অর্ডিনেট কার কার মাঝখানে ডিসটেন্স? মিড পয়েন্ট অফ কার্ভ আর মিড পয়েন্ট অফ ট্যানজেন্ট, বুঝছেন? এই দুটার মাঝখানে ডিসটেন্স আমাদের মিড অর্ডিনেট। হ্যাঁ, তো এটা হচ্ছে আর ইকুয়ালস 1 মাইনাস cos ডেল্টা ডিভাইডেড বাই 2। তো মিড অর্ডিনেটকে আরেকটা নামে বলে, সেটা হচ্ছে কি ভার্স্ট সাইন অফ দা কার্ভ, বুঝছেন? তো কোশ্চেনে অনেক সময় মিড অর্ডিনেট না বলে আপনাকে বলতে পারে যে ডিটারমাইন দা ভার্স্ট সাইন অফ দা কার্ভ, তখন আপনি কি বুঝবেন? মিড অর্ডিনেট, বুঝতে পারছেন? মিড অর্ডিনেটের এগুলো তো আর এর মান তো আমাদের ওই যে ফিট বা মিটার কোনো প্রবলেম হ্যাঁ করবে হ্যাঁ না। হ্যাঁ, এখানে অ্যাঙ্গেলের তো আর কোনো ইউনিট নাই, আপনি হচ্ছে আর এর মান হচ্ছে মিটার বা ফিটে বসাবেন, বুঝছেন? আর মিড অর্ডিনেটের অন্য নাম হচ্ছে ভার্স্ট সাইন অফ দা কার্ভ। আমরা যখন অঙ্ক করব তখন আমি দেখবো যে মিড অর্ডিনেট না বলে আমাদেরকে বলছে হচ্ছে ভার্স্ট সাইন অফ দা কার্ভ ডিটারমাইন করতে, ঠিক আছে?
তো এগুলা হচ্ছে ফর্মুলা ডিরাইভেশন যেটা বললাম লাগবে না। আপনারা যেটা করবেন ট্যাকিওমেট্রির অঙ্কের মতোই আপনারা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ফর্মুলা লিখে রাখবেন এবং ইউনিট গুলা লিখবেন যে কোনটা কোন ইউনিটে আমাদের স্পেসিফিক্যালি বসাইতে হয়, বুঝছেন? এখন আসি হচ্ছে সেটিং আউট অফ দ্য কার্ভ। কার্ভ সেটিং এর দুইটা মেথড, একটা হচ্ছে লিনিয়ার মেথড আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মেথড। তো লিনিয়ার মেথডে আমরা কার্ভটা হচ্ছে সেট করি। আপনারা যখন 106 কোর্সটা করবেন তখন দেখবেন যে আমরা কার্ভ সেট করি হচ্ছে লিনিয়ার মেথডে, কার্ভের অ্যাকিউরেসি চেক করি হচ্ছে অ্যাঙ্গুলার মেথডে, যেটাকে র্যাঙ্কিনস মেথড বলে, বুঝছেন? তাহলে সেট করি কার্ভটা কোন মেথডে? লিনিয়ার মেথডে। আর কার্ভের অ্যাকিউরেসি চেক করি হচ্ছে অ্যাঙ্গুলার মেথডে। তো এই থিওরি কোর্সে আমি আপনাদের অ্যাঙ্গুলার মেথডটা বোঝাবো না, এইটা হচ্ছে আপনারা 106 কোর্সে যেই ইনস্ট্রাক্টর থাকবে ওই পার্টিকুলার ল্যাব ফিল্ড ওয়ার্কের জন্য উনি বোঝাই দিবে র্যাঙ্কিংস মেথডটা। লিনিয়ার মেথডটা আমি আপনাদেরকে দেখাবো, বুঝছেন, যে একটা কার্ভ আমি কিভাবে আসলে সেট করতে পারি। আচ্ছা, তো এখন আমি ওয়ার্ড ফাইলটা একটু শেয়ার করি। দেখেন এই ওয়ার্ড ফাইলের মধ্যে যেটা বললাম, ধরেন আপনাকে একটা কোশ্চেন দিছে যে সিম্পল কার্ভ সেট করতে, যেখানে আপনাকে আর বলে দিছে 70 মিটার আর ডেল্টা বলছে হচ্ছে 40 ডিগ্রি, বুঝছেন? এখন আপনি শুরু করবেন কিভাবে খেয়াল করেন। প্রথমেই একটা যে কোনো র্যান্ডম পয়েন্ট সিলেক্ট করে নেবেন ফিল্ডে। এই পয়েন্টটা হচ্ছে কি ও। তারপরে কি করবেন, পুরো একটা লাইন নেবেন। এই লাইনের লেন্থ হবে কতটুকু বলেন? রেডিয়াস অফ 70। কার্ভেচারের সমান। 70 হলে 70, 50 হলে 50, যা দেয়া থাকবে সেটা। এখন ও পয়েন্টে আপনি থিওডোলাইট সেট করে, এটাকে ধরেন আমি এ বললাম, ও এ বরাবর থিওডোলাইটটাকে 0 করে আমি এটাকে এই পাশে ঘোরায় অ্যাঙ্গেলটা কত নিব বলেন? 40 ডিগ্রি। ডিফ্লেকশন অ্যাঙ্গেল যেটা 40 ডিগ্রি। ডিফ্লেকশন অ্যাঙ্গেল যা দেয়া থাকবে সেটা করে আমি সেকেন্ড যেই রেডিয়াসটা আছে সেটা আঁকলাম, বুঝছেন? এখানে আপনারা যেটা করতে পারেন, ও এর ডিসটেন্স ডিরেক্টলিও 70 মিটার নিতে পারেন অথবা বড় একটা লেন্থে ওইখান থেকে 70 মিটার কেটে নিতে পারেন, যে কোনো একটা করলেই হবে, বুঝছেন? তাহলে প্রথমে ও পয়েন্ট র্যান্ডমলি চুজ করছি, ও এ একটা লাইন নিছি যেটা লেন্থ হচ্ছে কত 70 মিটার। তারপরে ও এ বরাবর থিওডোলাইটটাকে 0 করে আমরা বি বরাবর ওটাকে অ্যালাইন করে মাঝখানে অ্যাঙ্গেল নিচে হচ্ছে ডেল্টা সমান 40 ডিগ্রি, ঠিক আছে? এখন এ পয়েন্টে একটা কি আঁকবো? এ ট্যানজেন্ট পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকবো। ট্যানজেন্টটা কিভাবে আঁকবো বলেন? 90 90 ডিগ্রি হবে ডিগ্রি অ্যাঙ্গেল। 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে আমি কি বরাবর থিওডোলাইটটাকে 0 করতে হবে, কার সাথে? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ওএ লাইনের সাথে হ্যাঁ, ওই লাইনের সাথে। তাহলে আমি থিওডোলাইটটাকে এ পয়েন্টে বসাবো, এও বরাবর থিওডোলাইট 0 করে এই অ্যাঙ্গেলটা নিব হচ্ছে 90 ডিগ্রি। নিলে আমার এই প্রথম যে ট্যানজেন্টটা সেটা আসবে। একইভাবে আমি আবার থিওডোলাইটটাকে বি পয়েন্টে সেট করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সেট করব এবং এটাকে এইভাবে নিব, বুঝছেন? আমার আঁকাটা যদিও ঠিক হয় না, একটু ঠিক করে আঁকি, দাঁড়ান। এই কাজটা তো আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল করার সময় করা লাগবে না? হুম, করানো হবে। এই যে আঁকলাম। এখন এই ট্যানজেন্টকে কি বলবো বলেন? ব্যাক নাকি ফরওয়ার্ড ট্যানজেন্ট? ব্যাক ট্যানজেন্ট আর সেকেন্ডটাকে কি বলবো? ফরওয়ার্ড ট্যানজেন্ট ফরওয়ার্ড ট্যানজেন্ট। হ্যাঁ, যে পয়েন্টে কার্ভটা শুরু হলো এ পয়েন্ট, এটাকে কি বলবো? পয়েন্ট অফ কার্ভ পয়েন্ট অফ কার্ভ। আর বি পয়েন্টটাকে কি বলবো? পয়েন্ট অফ পয়েন্ট অফ টেনজেন্ট। আর এই যে দুইটা ট্যানজেন্ট একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এটাকে কি বলবো? পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন
সরি, আসলে এত বেশি ইন্টারাপশন হয়ে গেছে। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম কি, আমাদের হচ্ছে এই যে মাঝখানের যেই ইন্টারসেকশন পয়েন্ট, এটাকে আমরা বলি হচ্ছে কি পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাই না? অথবা এটাকে ভি দিয়ে বলি। হুম। এখন বলেন, এই এ পয়েন্টটা হচ্ছে আমাদের টি1 বা পিসি, আর বি পয়েন্টটা হচ্ছে টি2 বা পিটি। এখন এ আর ভি, এদের মাঝখানে ডিসটেন্সটাকে আমরা কি বলবো? লং কর্ড। লং কর্ড। লং কর্ড এটা না, এটা হচ্ছে ট্যানজেন্ট লেন্থ। লং কর্ড ম্যাম কখন হবে? এ আর বি কে কানেক্ট করে যে লাইনটা আমি পাই, এটা হচ্ছে লং কর্ড। এটাই তো জিজ্ঞেস করলেন না? না, বলছি এ আর ভি। ও আচ্ছা, আপনারা বি শুনছেন। পয়েন্ট অফ হ্যাঁ ইন্টারসেকশন। হ্যাঁ, এটা হচ্ছে কর্ড লেন্থ, এটা সরি ট্যানজেন্ট লেন্থ, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট লেন্থ। ট্যানজেন্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, এখনো কি আমরা কার্ভ আঁকছি? না ম্যাম। না ম্যাম। এখনো কার্ভ আঁকিনি। তো এই যে কার্ভটা আমরা আঁকবো, এটার জন্য আমাদের অনেকগুলো মেথড আছে। প্রথমেই হচ্ছে আমরা কি করি, অফসেট নেই। অফসেট মানে হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স, বুঝছেন? এখন অফসেট নেওয়ার মেথড আছে। আমরা অনেক সময় যেটা করি, তার আগে এটাকে কানেক্ট করে নিলাম, ঠিক আছে? তো এখন দেখেন, আমরা প্রথমে যেটা করি, কর্ড থেকে আমরা অফসেট নিই, বুঝছেন? এই যে যেমন এই যে রেড লাইনটা যে আঁকলাম, এই রেড লাইনটা পুরো জিনিসটাকে কি করলো, সমান দুইটা ভাগে ভাগ করলো না? এখন আমরা কি করতে পারি, এক ভাগ নিয়ে, ধরেন এটা টোটাল লেন্থ আমি পাইলাম 50 মিটার, সাপোজ 50 মিটার, বুঝছেন? 50 মিটারকে আমি ধরেন ইচ্ছা হলো আমি সমান 5 ভাগে ভাগ করব। তাহলে ধরেন একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা, চারটা, পাঁচটা, প্রত্যেকটা ভাগ কত করে হবে? 10 মিটার করে। 10 করে করে। এখন এই লেন্থটা যে আপনারা পাবেন, এটা কিভাবে পাবেন? টেপ দিয়ে মেজার করে পাবেন। এবং এমন না যে সবসময় আপনারা 50 মিটারে পাবেন। অবশ্যই আপনারা ফিল্ডে কিন্তু কি পাবেন, এদিক সেদিকে পাবেন, দশমিক পাবেন আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য 50 মিটার দিয়ে বোঝালাম। তো এইখানে আমি কি করব, এই যে মাঝখানের এই লাইন, এই পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের লং কর্ডের মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট থেকে আমরা বিভিন্ন হরাইজন্টাল ডিসটেন্স দিব। প্রথম ডিসটেন্সটাকে আমরা বলবো x1, পরের ডিসটেন্সটাকে বলবো হচ্ছে x2, তারপরেটাকে বলবো হচ্ছে x3, তারপরেটাকে বলবো হচ্ছে x4, তারপরেটা x5। তাহলে এইখানে আমরা যেই মেথডে কার্ভটাকে সেট করতেছি, সেটা হচ্ছে অফসেট ফ্রম লং কর্ড। মানে লং কর্ডকে আমরা সমান কয়েকটা ভাগে ভাগ করে সেখান থেকে অফসেট নিব। আমাদের কিছু ফর্মুলা আছে। ধরেন এই যে x ইকুয়ালস, প্রথমে কত হবে, x1 ইকুয়ালস কত, 10, তাই না? 10 বসায় আমি একটা ভার্টিক্যাল ডিসটেন্স পাইলাম, এবং এটা কি হবে, একদম পারফেক্টলি লম্ব, বুঝছেন? এটা হচ্ছে আমাদের কি x1, এটা কি x2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে x4। ডিসটেন্সটা সবসময় কোন পয়েন্ট থেকে? মিড পয়েন্ট অফ লং কর্ড থেকে। তাহলে x1 10 বসাইলে আমি এখানে একটা অফসেট পাবো। এই অফসেটের লেন্থ আপনারা যদি বলেন যে কিভাবে পাবো, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি দেখাইতেছি, আগে প্রসিডিউরটা বলি। তাহলে প্রথম অফসেটটা পাইলাম। সেকেন্ডে আমরা ফর্মুলার মধ্যে x2 এর ভ্যালু বসাবো কত বলেন? 20। x1 হচ্ছে 10 ছিল, মানে টোটাল আমরা যদি 5 ভাগে ভাগ করি 50 মিটারকে, তাহলে প্রথম ভাগ হয় 10, পরের ভাগও 10 হয়, কিন্তু ডি থেকে শুরু করলে 20। তাহলে আমরা ফর্মুলাতে 20 বসায় আরেকটা অফসেট পাবো, x3 বসায় আরেকটা অফসেট পাবো, x4 বসায় আরেকটা অফসেট পাবো। এখন আমি কি করব, এই সবগুলা পয়েন্টকে একসাথে কানেক্ট করে দিব, বুঝছেন? যদিও আমি যে কানেক্ট করছি এটা স্মুথ লাইন হয় নাই, ধরে নিবেন যে স্মুথ লাইন আর কি। এখন এইরকম করে অর্ধেক পোর্শন আসলো। এখন বাকি অর্ধেক পোর্শনের জন্য কি হবে, এটু আবার যদি same 50 process. মিটার আসে, এটু 50 Same মিটার process. আসবে না, সিমেট্রি। তাহলে এটার জন্য ডিসটেন্স গুলো ওইভাবে বসায় বসা আমরা এই যে পুরা রেড লাইনের যে কার্ভটা, সেটা পেয়ে গেলাম। ম্যাম একটা বুঝছেন? কোশ্চেন ছিল, আপনি যে উপরে লম্ব নিচ্ছেন, লম্বটা কত মিটার করে নিচ্ছেন বা কত এটাই মাপ? বলতেছি যে এই যে লম্বগুলা নিতেছি বা ভার্টিক্যাল ডিসটেন্স নিতেছি, এগুলাকে বলা হচ্ছে অফসেট। তো অফসেট বের করার জন্য আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি দেখাইতেছি আপনাদেরকে এখন। এই যে দেখেন, প্রথমে আমাদের যেটা, সেটা হচ্ছে বাই অর্ডিনেটস ফ্রম দ্য লং কর্ড। তো লং কর্ডের জন্য এটা আমাদের কি, সেটা হচ্ছে দেখেন ফর্মুলা, এখানে ডিরাইভেশন আছে, ডিরাইভেশন লাগবে না, আপনারা জাস্ট ফর্মুলা দেখবেন। মেইন ফর্মুলা হচ্ছে OX। OX দিয়ে বোঝাইতেছে কি বলেন? OX দিয়ে বোঝাইতেছে এক একটা অফসেট। প্রথম যদি নেন প্রথম পজিশনের জন্য, তাহলে x এর জায়গায় কত হবে, 1। সেকেন্ড পজিশনের জন্য 2,
থার্ড পজিশনের জন্য 3। তো ফর্মুলাটা হচ্ছে √r² - x², আর ব্র্যাকেটে -r - o নট। তাহলে আর কি বলেন? রেডিয়াস অফ Radius. কার্ভেচার। হ্যাঁ, তো প্রথম পজিশনের জন্য আমি যে ওয়ার্ড ফাইলটা শেয়ার করছিলাম, x এর ভ্যালু কত হইতো এখানে? 10 ম্যাম। 10। আর তো সেমই থাকতো। আর ও নট হচ্ছে আমাদের মিড অর্ডিনেট। এই মিড অর্ডিনেটের জন্য আলাদা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে r - √r² - l/2 হোল স্কয়ার। তা আপনাকে শুরুতেই কি করতে হবে? এই মিড অর্ডিনেটের ভ্যালুটা বের করে নিতে হবে। মিড অর্ডিনেট কি কখনো চেঞ্জ হবে একটা পার্টিকুলার না, কার্ভের ma'am. জন্য? না ম্যাম। মিড না, ma'am. অর্ডিনেট কনস্ট্যান্ট। তার মানে আপনি অফসেট বের করার আগে ও নটের ফর্মুলা দিয়ে মিড অর্ডিনেট বের করে নিতে হবে। তো এটার জন্য নোটেশনগুলো দেখি, আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভ, ও নট হচ্ছে মিড অর্ডিনেট, OX হচ্ছে অর্ডিনেট এট ডিসটেন্স x from the midpoint of the chord, T1 T2 tangent point, আর লেন্থ L হচ্ছে কি লেন্থ অফ দ্য লং chord actually measured on the ground। তার মানে আপনারা মানে যেই ফিল্ডে হচ্ছে কার্ভটাকে সেট করবেন, সেখান থেকে প্রথমেই হচ্ছে আপনারা লং কর্ডের যে লেন্থ ক্যাপিটাল L সেটা বের করে নেবেন, বুঝছেন? তারপরে কি করবেন, রেডিয়াস অফ কার্ভেচার আপনাদেরকে দেয়া থাকবে, সেগুলা বসায় আপনি আগে ও নটের ভ্যালুটা বের করবেন, বুঝছেন? ও নট হচ্ছে মিড অর্ডিনেট। তারপরে আপনি প্রথম অফসেটটা যখন বসাবেন, ফর্মুলাটা একটু মাথায় রাখেন। আমি ওয়ার্ড ফাইলটা আবার শেয়ার করতেছি। দেখেন, এই যে প্রথম যে অফসেটের লেন্থটা, এই লেন্থটা তাহলে কিভাবে আসবে বলেন? ফর্মুলা শিখিয়েছিল √r² - x² - r - o নট, তাই না? তো আর ও নট এগুলো তো সব পজিশনের জন্যই কনস্ট্যান্ট, কিন্তু চেঞ্জ হবে কার ভ্যালু? এক্স এর ভ্যালু। X এর তাহলে ভ্যালুটা। প্রথম এই লেন্থ বের করার জন্য এক্স এর ভ্যালু কত হবে? 10 মিটার। X1 হ্যাঁ 10 মিটার। হ্যাঁ, আবার সেকেন্ড ক্ষেত্রে x2 মানে কত? 20। পরের ক্ষেত্রে x3 মানে 30, তারপরে হচ্ছে 40, বুঝছেন? এরকম করে আমরা সবগুলা অফসেট বের করবো। এখানে অফসেট কোনটা সেটা কি বুঝছেন? এই যে ভার্টিক্যাল ডিসটেন্স যেগুলো, এগুলাকে বলতেছে হচ্ছে অফসেট, এবং অফসেট গুলো আমরা নিতেছি কোথা থেকে? লং কর্ড থেকে। এজন্য এখানে আমরা বলতেছি হচ্ছে অফসেট ফ্রম লং কর্ড। এই মেথডে আমরা কার্ভটাকে সেট করতেছি। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম এই এখানে স্লাইডে? তো হ্যাঁ এই স্লাইডে ম্যাম। হ্যাঁ, ম্যাম বলেন। এখানে তো হচ্ছে আমার এই যে x1 x2 এটা হচ্ছে আমরা যতগুলো নেব আমাদের কার্ভটা তত সুন্দর হবে, বাট এটা তো হ্যাঁ, এমন না যে ফিক্সড করে যে আমাদের না 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 না, নির্দিষ্ট এই ডিসটেন্স পর পর নিতে হবে 10 মিটার করে করে। মানে এরকম ইন্টারভাল গুলা সমানই হবে, বুঝছেন? সমান ইন্টারভাল না নিলে দেখা যায় একটু ঝামেলা হবে কার্ভটা বসাইতে। ইন্টারভাল গুলা সমান রেখে আপনি যে কোনো ডিভিশন করতে পারেন। যেমন ধরেন 50 মিটার আসলো, কেউ চাইলে 10 ভাগেও ভাগ করতে পারে, তখন তার কার্ভটা আরো ভালো আসবে। অথবা কেউ চাইলে 3 ভাগেও ভাগ করতে পারে, তখন তার কার্ভটা খুব বেশি ভালো আসবে না, এরকম আর কি। কিন্তু এটা কোনো ফিক্স না, এখানে ডিসটেন্স গুলা সমানই রাখার চেষ্টা করবেন। ম্যাম এখানে আর কি 50 মিটারে ধরবো? না না না, এখানে তো আমরা মেপে নিব লং কর্ডের ডিসটেন্স। ধরেন মেপে পাইছি 50 মিটার, বুঝছেন? মানে গ্রাউন্ড সারফেসে আপনি যখন কার্ভটাকে সেট করছেন, তখন পয়েন্ট অফ কার্ভ আর পয়েন্ট অফ ট্যানজেন্টের মাঝখানের লেন্থটা ধরেন টোটাল ধরেন 109 মিটার। তাহলে তার অর্ধেক কত হবে? 109 এর অর্ধেক কত হয়? 54.5। তাহলে এই অর্ধেক পোর্শনের লেন্থ কত হবে? 54.5। এখন এই 54.5 লেন্থটাকে আপনি আপনার ইচ্ছা মতো 5 ভাগ, 10 ভাগ, 3 ভাগ, 20 ভাগ ইচ্ছা মতো ভাগ করে অফসেট গুলো বের করবেন, বুঝছেন? ম্যাম আর একটা অফসেটের দাগগুলি যে দিব সেগুলোর মানে আমি সূত্র অনুযায়ী যে ডিসটেন্সটা বের হয়েছে হ্যাঁ হ্যাঁ, ওই দাগগুলোর ডিসটেন্স distance পর্যন্ত নিব। বুঝবো হ্যাঁ, কিভাবে? লম্বগুলো লেন্থ হবে অফসেটের লেন্থের সমান, বুঝছেন? ম্যাম ম্যাথে তো কোনো কখনো এটা আঁকতে দিবে না তাই না? না না না, ম্যাথে আঁকতে দিব না, এটা জাস্ট কিভাবে হয়েছে ওটা বললাম আর কি। আচ্ছা, তাহলে আজকে বুঝতে পারলেন তো এতটুকু। নেক্সট দিন পরের পোর্শনটুকু বুঝাবো। আর আপনারা একটু পড়ে টরে আসবেন, মাথাটা ঠিকঠাক করে আসবেন আর কি। আজকে তো মনে হয় একটু কঠিনই হয়ে গেল, তাই না? না না এখন তো না, রোমের চেয়ে ইজি আছে না? না ম্যাডাম,
ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমি হচ্ছে 3 সেকশন একসাথেই নিব। আপনারা একটু বাকি যে এগুলা ফর্মুলা গুলো একটু মানে লিখে রাখেন আর কি, বুঝছেন? এখন অ্যাটেন্ডেন্স। এ সেকশনের কে কে আছেন? কে কে আছেন বলতে আমি বলতেছি যে 22205036। কারোটা যদি মিস যায় পরে বলবেন, হ্যাঁ, মাঝখানে ইন্টারাপ্ট করেন না। 22205036 আছে? 39 বাপরে বাপরে বললা 1 2 3 4 5 Yes, ma'am. 5 আছে, Yes, ma'am. 6 আছে, 7 8 ইয়েস ম্যাম 9 ইয়েস ম্যাম মিটিংটা আমি এখন লক করে দিব, বুঝছেন? যারা যারা পরে জয়েন করবেন তাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। রোল কল কি হইতাছে? ম্যাম আপনি কি রোল কল করছেন? সাউন্ড তো শোনা যাচ্ছে না। না না না, লক করতে হবে। ম্যামের মাইক মিউট রে ভাই, একটু থাম। কেউ যাতে না ঢুকে তাই লক করে দিতেছে। ম্যাম কি আছে? ম্যাম আছে ঠিক আছে, ম্যামের মাইক মিউট। না রে বাপ। ম্যাম কি আছে? আমার আমার নেটে একটু প্রবলেম। আইডি গুলো আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্স ইয়েতে লিখে দিতে পারেন, যদি কারো নেটে প্রবলেম থাকে তাহলে হচ্ছে চ্যাট বক্সে লিখে। 10 আছে, 10 10 নাই, 11 12 13 14 ম্যাম 11 প্রেজেন্ট। ইয়েস ম্যাম আছি। 11 আছেন, 13 আছে, না ওটা তো 111, 40 শুধু 11 কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ সেকশনের প্রেজেন্ট নিচ্ছে ম্যাম। এই সেকশনে প্রেজেন্ট নিচ্ছি। 11 আছে, 13 এই সেকশনের কে কে আছেন আইডি বলেন। ম্যাম 14 হ্যাঁ 14
কথা তো কিছুই বুঝি না। ম্যাম 14 বলছে। ও আর তারপর ম্যাম 16 হুম 17 10 মধ্যে কেউ নাই এ সেকশনে? ম্যাম আইডি 19 এ সেকশনের 1 থেকে 10 এর মধ্যে কেউ আছেন কিনা? ইয়েস ম্যাম, রোল 5। রোল 5 তারপর 8 দেখলাম। ইয়েস ম্যাম। ম্যাম ম্যাম তারপর? 9 আছে হ্যাঁ ম্যাম 9 4 ম্যাম 9 তারপর 9 তারপর হচ্ছে 11 থেকে 20 14 16 17 এরপর 20 তারপর ম্যাম 19 22 19